হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। সেই সময় হঠাৎ একদিন ফোন এলো, পিএম অফিস নামে যেটা পরিচিত ছিল বা আছে, সেখান থেকে সাবি আমাকে ফোন করলেন, আপনি কি আসতে পারবেন শরীর ভাই আমাদের অফিসে। এর আগে কিন্তু তার সঙ্গে দেখাও আমার হয়নি। আমি গেলাম তার অফিসে। লম্বা, খুবই লম্বা, সুদর্শন, ফর্সা এবং একটু অস্থির। সাবি সবসময় কিন্তু অস্থির থাকতো। আচ্ছা, আমি তার ব্যাকগ্রাউন্ড সময় শুনেছিলাম সে ছাত্র ইউনিয়ন করতো। আমরা ছোটবেলায় ছাত্র ইউনিয়নেরই ভক্ত ছিলাম। সেখানে গেলাম, সাবি বলল এই হচ্ছে ম্যাডাম আপনাকে একটু ডেকেছেন। পরে আমি শুনেছি যে সাবি পরামর্শ দিয়েছিল শরীর ভাইয়ের সঙ্গে আপনি একটু কথা বলেন, কারণ তখন জায়জাদিন ভালোই চলছিল, সবাই জায়জাদিন পড়তো। আর বলে ওনার কি মতামত আমি জেনে নিন। প্রশ্নটা ছিল এই যে সহিংসতা চলছে, আওয়ামী লীগ যে গাড়ি ভাঙচুর করছে, অবরোধ করছে, হরতাল করছে, এটা কিভাবে ঠেকানো যায়। দমন আমি কথাটা ব্যবহার করলাম না, কিভাবে ঠেকানো যায় অহিংসভাবে। এইটাই হচ্ছে এই পরামর্শটা খালেদা জিয়া আমার কাছে চেয়েছিলেন। এখানে বলতে হবে এই জন্যটা, এতে আপনারা বুঝতে পারবেন দুই নেত্রী যাদেরকে আমরা গত কয়েক বছর যাবৎ বা কয়েক দশক যাবৎ দেখেছি, তার সঙ্গে মানে খালেদার সঙ্গে হাসিনার তফাৎটা কি। খালেদাকে আমি দেখেছি সবসময় শান্তিপূর্ণভাবে থাকতে এবং সংবিধান বলুন, নিয়ম কানুন, মার্জনা, স্বাধীনতা, এগুলো তিনি ফলো করতেন এবং তিনি চাননি কখনোই যে লোক মারা যাক বা হতাহত হোক। এটা তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে দাবি উঠেছে, এটা কিভাবে কন্ট্রোল করা যায়, এটার জন্য তিনি আমাকে ডেকেছিলেন। এবং সাবি মনে করেছিল যে আমি হচ্ছে একটা নিরপেক্ষভাবে দেশের কথা ভেবেই আমি যেটা ভালো সেই উপদেশটা তাকে দেব। এই জন্য সাবির সঙ্গে আমার পরিচয় হলো। ম্যাডাম যখন ক্ষমতাসীন ছিলেন, এটা হচ্ছে 2001 থেকে 2006 সালের মধ্যে, ওই সময়। আচ্ছা, কথা হলো যে ঠিক আছে, ম্যাডামের সঙ্গে কথা বললাম, তা আমি চলে আসলাম এবং তারপরে সাবির সঙ্গে দ্বিতীয় দফায় এর মধ্যে দু একবার আমাকে ডেকেছে, যখনই কোন রাজনৈতিক সংকট বাড়ত আমাকে এবং আতার সামাদকে দেখতেন, তিনি প্রয়াত এখন, তাদের সঙ্গে কথা বলতেন ম্যাডাম, এবং আমরা আমাদের মতামত বলতাম, সে অনুযায়ী তিনি কাজ করতেন বা করতেন না। আর সাবির সঙ্গে আসলে বেশি ঘনিষ্ঠতা বেড়ে ওঠে ম্যাডাম যখন বিরোধী দলে গেলেন 2008 সালে পরাজিত হওয়ার পরে। এখানে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা আমি বলতে চাই। আমার পূর্ববর্তী বক্তা সাবির বিভিন্ন গুণ সম্পর্কে বলেছেন। একটা জিনিস আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে, সাবির অবিচল আনুগত্য ম্যাডামের প্রতি। এবং ম্যাডামের যে 8 পাস ম্যাডাম, আর আমি ধরে নিলাম যে হাসিনা বিএ পাস করেছে কিনা আমি জানি, সেই সার্টিফিকেট আমি দেখিনি। আমি অ্যাকচুয়ালি ক্লাস 5 পাস করেছি কিনা সেই সার্টিফিকেট আমি দেখতে চেয়েছি, সম্প্রতি বলতে বলেছি। আচ্ছা, আর তার পিতা কিভাবে পাশ করেছিলেন সেটা আমার পিতার বই পড়লেই জানতে পারবেন। আচ্ছা, শতাব্দী স্মৃতি, সাইদুর রহমান লিখিত। তার অ্যাকচুয়ালি আজকে যাদের কথা হচ্ছে তাদের সঙ্গে আমার বলতে পারেন খুবই ব্যক্তিগত নৈকট্য ছিল, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তো সাবি যখন বিরোধী দলে এলেন, খালেদা হঠাৎ নিজেকে দেখলেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী থেকে, তারপর একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে গেল এবং সামরিক বাহিনী তখন ক্ষমতাসীন ছিল। তারপরে মইনুল আহমেদের শেষ ঘটল, তারপরে খালেদা জিয়া গেলেন বিরোধী দলে এবং সাবিউদ্দিনের একটি ঘটনার কথা সেই সময়ের কথা বলতে চাই। উনি যখন বিরোধী দলে গেলেন তখন কথা হলো অনেক আমলারা কিন্তু নানা রকম মত পরিবর্তন ঘটছিল। আমি তো লক্ষ্য করছিলাম, কারণ বহু আমলাকে আমি চিনতাম, কেননা তারা আমার ক্লাসফ্রেন্ড ছিলেন এবং বা ক্লাসফ্রেন্ডের ক্লাসফ্রেন্ড ছিলেন বিবিধভাবে। সাবিউদ্দিন একটা লোক আমি দেখলাম, হঠাৎ সে যখন সে এসে পৌঁছলো থেকে লন্ডনে, তিনি ছিলেন অ্যাম্বাসেডার। লন্ডনে তিনি সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে সে কিন্তু ঢাকা চলে আসেন। তারই এক কলিগ, তিনি ওয়াশিংটন ছিলেন, নামটা করছি না, তিনি ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত। আচ্ছা, এবং তিনি এসেছিলেন কিন্তু কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে।
অর্থাৎ বেশ 5-6 মাস পরে তিনি আসেন এবং এসেই তিনি ফুল তুলে নিয়ে এসেছিলেন এবং বললেন যে আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই, শহীদ ভাই আপনি আমাকে নিয়ে চলুন তার কাছে, আমি বিএনপিতে যোগদান করতে চাই। আমি বললাম, তুমি কি একদম সঠিক স্থির হয়ে এসছো, মনোভাবটা নিয়ে এসছো? বলে হ্যাঁ। তাহলে তুমি আগে আসোনি কেন? সাবিত তো কিছুই হতে চায়নি, সে তো তোমার অনেক আগে চলে এসছে, সঙ্গে সঙ্গে পদত্যাগ করে চলে এসে। এখানে তোমার সঙ্গে কিন্তু সাবির ডিফারেন্স, এবং এটা আমার বলে দিতে হবে না যে ম্যাডাম কিন্তু এটাই ধরতে পারবে, তুমি যে এরকম করলে এটা কিন্তু ধরতে পারবে। তারপরে তুমি যেতে চাচ্ছ, আমি ফুলের ডালা নিশ্চয় আমি যেতে চাই, ঠিক আছে চলো। আমি নিয়ে গেলাম অনেকে। আমি যদিও ম্যাডামের অফিসে যখন ছিলেন, ম্যাডাম আমাকে এবং আরেকজন হচ্ছে মাহমুদুর রহমান, আমাদের দুজনের জন্য আলাদা রুম রেখে দিয়েছিলেন। ম্যাডাম একদিকে মনে করেন আমি আছি, আরেকদিকে মাহমুদুর রহমান আছে, তিনি আমাদের উপরে নিতেন, কিন্তু তিনি গ্রহণ করতেন কিনা সেটা তার উপর নির্ভর করত। যাই হোক, সাবিরকে আমি দেখলাম এই লোকটি হঠাৎ চলে এলো, চাকরি চাকরি সব ছেড়ে চলে এলো, এবং সে তারপর থেকে সে, এবং তার মধ্যে ওই আত্মাভিমান বা অহংকারটা ছিল না যে আমলা হিসেবে আমার একটা আলাদা রুম থাকতে হবে। এটা কেন, আমি যেহেতু একটা আলাদা রুম পেয়েছিলাম ম্যাডামের বদৌলতে, সেহেতু অনেকেই আবার বিএনপির মধ্যে একটা গুঞ্জন ছিল যে কিছুটা মাইন্ড করতো আর কি। আচ্ছা, কিন্তু সেটা সাবির মধ্যে আমি কিছু দেখিনি, এবং সাবি তার চেয়ে বয়সে বড় আমি, সুতরাং বোধ হয় সে আমাকে আগে থেকেই লক্ষ্য রেখেছিল আমি সত্যি কথা বলি এবং দেশের জন্য ভাবি এবং কাজ করি। সেই জন্য এবারও দেখলাম সাবিকে সেই একই মনোভাব, সে কিছুই মাইন্ড করেনি। তার অ্যাকচুয়ালি রুমই ছিল না কোনো, আর রুম থাকলে ভালোই হতো, কেননা অন্য লোকরা সাবির একটা বদগুণ ছিল সিগারেট খাওয়া, এইটা থেকে তাকে বিরত করা যেত না এই। এবং আমি দেখতাম সে ম্যাডামের সবকিছু জিনিসগুলো সে কন্ট্রোল করতো। মাঝে মাঝে সে খুব খুব রুক্ষ আচরণ করত স্টাফদের সঙ্গে, কিন্তু আবার পর মুহূর্তে সে আবার মাটির মানুষ হয়ে যেত। স্টাফরা জানতো ওই যে মেজাজ খারাপ করছে সাবি, কাজে বিচ্যুতি ঘটেছে বলেই সাবি করছে, কিন্তু আসলে সাবি সার্বিকভাবে যাতে বিএনপি একটি বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে যায় সেটা তিনি চাচ্ছিলেন, এবং আমি বললাম এটা সাবির কারেক্ট জিনিস, এবং তাই হলো। এবং এখানে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে হয়তো ভবিষ্যৎ ইতিহাস ম্যাডাম খালেদা জিয়া ফিরে নাও আসতে পারেন, এরকম একটা অবস্থার মধ্যে তিনি আছেন, খুব জটিল অবস্থায় আছেন। আচ্ছা, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনি জেলে থাকা সত্ত্বেও, বন্দী হওয়া সত্ত্বেও, গৃহবন্দী কারাবন্দী যাই বলুন না কেন, ক্ষমতা চলে যাওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার পার্টিকে একত্রিত রেখে যেতে পারলেন। এখানে আছেন একজন মির্জা ফখরুল সাহেব আছেন, আলমগীর সাহেব আছেন, তিনিও কৃতিত্ব দাবি করতে পারেন, কিন্তু আপনি যে পার্টিকে আজকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এটা কিন্তু ম্যাডাম পার্টিকে এক রেখে দিয়েছেন। এটা অবিশ্বাস্য জিনিস। বাংলাদেশ সম্পর্কে কথা আছে, আমরা কিন্তু অনেক ভাগে ভাগাভাগি, এত রঙে বাংলাদেশ, এত ভঙ্গ বাংলাদেশ, তাই তো? কিন্তু সেখানে ম্যাডামের জন্য এটা সম্ভবপর হয়েছে। এতদিন ধরে কিন্তু একটি পার্টি, এক পার্টি রয়েছে, কত চেষ্টা হয়েছে কিন্তু ভাঙেনি। একটু আগে যে ভদ্রলোকের কথা বললাম, যে যিনি ওয়াশিংটন থেকে চাকরির কন্ট্রাক্ট মেয়াদ শেষ পর্যন্ত ডলার পকেটে নিয়ে তিনি এখানে এলেন, তিনিও শেষ পর্যন্ত আবার বিএনপিতে যোগদান করে এত ফুলের ডালা নিয়ে গেলেন। তিনিও কিন্তু, আমি লন্ডনে বসে নির্বাসিত তখন ছিলাম, আমি খবর পেয়েছি যে তিনিও অন্য পার্টি করলেন, বিকল্প ধারা এটা সেটা, এবং অনেক কিছু করেছে। যাই হোক, এখন এইটা ভবিষ্যতে রাজনৈতিক ইতিহাসে যারা লিখবেন তারা কিন্তু এটাই লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান তার মৃত্যুর পরে আওয়ামী লীগ 3 ভাগ হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি এটা অলরেডি লিখেছি, সেটা বলতে আমার এখন বাধা নেই। আওয়ামী লীগ ব্র্যাকেটে তখন হাসিনা, আওয়ামী লীগ ব্র্যাকেটে তখন রাজ্জাক, আওয়ামী লীগ ব্র্যাকেটে তখন মিজান। হা যোগ রা যোগ মি, তা কি হয়? আমি বললাম যে আমি আমার লেখালেখি আমি লং হ্যান্ডে লিখি। আচ্ছা, আমি কিন্তু কম্পিউটার লিখি না। আমি সরাসরি বললাম যে না, আমি এত লিখতে পারবো না, আমি একসঙ্গে আওয়ামী লীগ হারামি লিখে দেবো। আমি লিখতাম রেগুলার, এবং জাতির জন্য বঙ্গবন্ধু নিয়ে যে প্রশ্নটা উঠেছে আজকে, সেটা আমি এত বড় লিখতে পারবো না। আমি জাতির জন্য বঙ্গবন্ধু কোনো যাজক, আমি এটাও বের করেছিলাম। আচ্ছা, আমি এভাবে লিখতাম। এটা কিন্তু নেহাতি
এটা কোনো কাউকে কোনো ছোট করার জন্য আমি বলছি না, আমি নিজের কাজটা একটু সংক্ষিপ্ত দ্রুত করার জন্য এটাই করেছিলাম আর কি। কিন্তু অবশ্যই এটা রাজনৈতিক একটা তাৎপর্য আছে। তো এইখানে লক্ষণীয় যে আওয়ামী লীগ কিন্তু তিনটা বিভক্ত হয়ে গিয়েছিল, সেটা আস্তে আস্তে হাসিনা নিয়ে এসছেন। আমার মনে হয় এবারে হয়তো ওরকম একটা কিছু ঘটতে পারে, যে আওয়ামী লীগ আমরা দেখছি হয়তো সেরকম নাও থাকতে পারে, দ্বিধা বিভক্ত, তৃতীয় বিভক্ত, চতুর্থ বিভক্ত, আমরা জানি না কি হবে। কেন আওয়ামী লীগের পরবর্তী নেতা কি হবে এই নিয়ে নিশ্চয়ই ওদের মধ্যে চিন্তা ভাবনা আছে। আমরা হয়তো শেষ পর্যন্ত যে ওনার যে সাইমাওয়া যে যাচ্ছেন, যে যিনি দিল্লিতে আপনি, তিনি তার মেয়েকেও দেখতে পারি, আবার জয়েরও একটা আওয়ামী লীগ হতে পারে, উই ডোন্ট নো। কিন্তু ম্যাডামের সঙ্গে কম্পেয়ার করলে ওটাই দেখতে হবে শেখ মুজিব এত জনপ্রিয় ছিলেন। এবং 7 মার্চের বক্তৃতা আমি শুনেছি, আমি নিজে গিয়েছি, পুরোটাই শুনেছি। সেখানে তার এতখানি সম্মোহনী শক্তি ছিল, তিনি খুব ভালো বক্তা ছিলেন। তবে আমার মনে হয় এখন পিনাকি ভট্টাচার্য যখন শুনি তখন দেখি তার সম্মোহনী বক্তৃতা আরো ভালো, এটা আমি বলতেই হবে। তার সঙ্গে একমত হই বা না হই। এবং যারা ডেমাগগ, হিটলার থেকে শুরু করে শেখ মুজিব পর্যন্ত এবং পিনাকি পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে ডেমাগগি বক্তৃতা একটা সম্মোহনী দৃষ্টি আছে, সম্মোহনী কিন্তু আকর্ষণ শক্তি আছে, যেটা মরে গেলেও থেকে যায়। একটু আগেই আমি শুনলাম এখনো বঙ্গবন্ধু, জাতির জনক এগুলো বলা হচ্ছে। ব্রিটেন কিন্তু চার্চিলকে কোনোদিন একটা উপাধি দেওয়া হয়নি, রুজভেল্টকেও দেওয়া হয়নি। এই একটি দেশেই কিছু কি কারণে যেন এটা হয়েছে। এবং এটা বাংলাদেশেই এবং পশ্চিম বাংলাতে এটাই দেশবন্ধু বা মহাত্মা এগুলো উপাধি বিশেষণ দিতে হবে। আমি বরাবরই সব নামের আগে বিশেষণ দেওয়ার বিপক্ষে। আশা করি মির্জা ফখরুল আলম কিছু মনে করবেন না আপনার নামের আগে যদি কোনো বিশেষণ না এসে থাকে এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, যাই হোক, সাবিউদ্দিনের কথা আবার ফিরে আসি। তা এই লোকটির আরেকটা অভ্যাস ছিল, খুব চিন্তা করলে পরে উনি খুব নখ খুঁট দিয়ে করতেন এবং তিনি সর্বদাই ম্যাডাম কি খাবে, ম্যাডাম কোথায় যাবে না যাবে। এবং এটা উনি আরেকটা করতেন যে কূটনীতিকরা এবং বিদেশিরা যখন আসবে তিনি তখন তাদেরকে অভ্যর্থনা নিজে জানাতেন। এবং সাবির চেহারা কখনোই ভুলবো না যে বিদেশি পাল্লা দিয়ে যিনি তাদের সঙ্গে ভালো ইংরেজি বলতেন, ভালো ব্যবহার করতেন। এবং তার কালো স্যুট এবং সাদা শার্ট, ধবধবে সাদা